ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে সন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে, এবং এই আপনার আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্যে একটি প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে মনে করি, মেজর পলিটিক্যাল ইভেন্ট। এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্র পত্রিকাতে সাংবাদিকের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি, সাবজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আছে। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কীভাবে এই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি। এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। বেরোটা হচ্ছে উনি যেখানে আছেন আপনার হোটেলটা, নামটা হচ্ছে আপনার, হ্যাঁ, ওইখানেই হবে এবং ওখানেই তার সঙ্গে আপনার ইংল্যান্ডের ডেপুটি লিডার অফ দি হাউস উনি দেখা করবেন। পরে এই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওখানেই দেখা করবেন। একটা আপনি বলছিলেন যে একটা রাজনৈতিক সংকট, এটা উত্তর হতে পারে, এটা এক ধরনের টানাপোড়েন চলছে, নির্বাচনের সময়সীমা নেই। গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রথমার্ধ ইলেকশন, আপনারা চাচ্ছেন যে ডিসেম্বরে অনর অবস্থানে আছেন, আর এখান থেকে এই ডেভেলপ হতে পারে না। বললাম তো যেটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে। এটা আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার সুযোগ এসছে আমাদের দুই নেতা। This is the proper time and proper venue, proper place, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। আসলে অনানুষ্ঠানিক আমরা আপনার কি কোনো আভাসটা কি পাচ্ছেন, মানে বিএনপি তো না, এটা শোনা আমি আপনাকে পরিষ্কার করে বলি। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কথা বললে অস্বীকার হবে যে আমরাই দায়িত্ব দিচ্ছি এবং রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয় এবং তারা নিজের ক্ষেত্রে তারা সবাই কিন্তু অত্যন্ত অভিজ্ঞ মানুষ, পণ্ডিত লোক, উইজডম সব আছে। পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না, বাট অ্যাট দি সেম টাইম দে হ্যাভ গট দ্য সিনসিয়ারিটি, তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন, দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে। তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে
যেখানে একটা চাপ আছে। চাপটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে, সবার মধ্যে দিয়ে সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে, সেগুলো সমাধান হতে পারে। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সেই ইনস্টিটিউশনগুলোকে নতুন করে বিল্ড আপ করা এটা খুব ছেড়ে খেলা নয়। আমি এই কথাটা বারবার করে বলার চেষ্টা করি যে এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, জাতির জন্য চ্যালেঞ্জ। সবাই আশা করেন যে সব কিছু এটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। এত সোজা একটা রাষ্ট্রকে, একটা যন্ত্রকে আপনার একেবারে ধ্বংস করে ফেলা যায়। এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতি নিয়ে আসবেন, এটা এত সহজ হয় না। ইট টেক্স টাইম। এবং ভালো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছেন। আমি কাউকেই আপনার অভিযোগ করতে পারি না, চাই না কারো বিরুদ্ধে। আমি মনে করি এভরিবডি ইজ ট্রাইং দ্যাট বেস্ট। মেবি যে হয়তো পথ ভিন্ন জায়গায় আপনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, কথাবার্তা ভিন্ন হতে পারে, কিন্তু সবারই চেষ্টা আছে। আর আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা আপনার এই যে আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি যে জাতীয় ঐক্য এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আগেও বলতাম, আপনারা যখন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তখন বলেছি জাতীয় ঐক্যের কথা। এখনো আমরা বলছি যে জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এই চিন্তা আমরা এখন সেইভাবে আমরা পার্টিগতভাবে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেই। আমরা আশা করছি যে সরকারের একটা মানে তারা বিবেচনা করতে মানে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এই সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, বিরাট ব্যাপার। একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে, ব্যয়টা দ্বিগুণ হবে। এবং সেই ক্ষেত্রে আপনার সবাই যে আমরা অনেকে চিৎকার করি, আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে, মুখের কমাতে হবে, এটা তো পারবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, গরম, প্রচন্ড গরম। সেই সময় আপনার ঝড় বৃষ্টি আছে দিনের বেলা। আমরা তো আমাদের যে কালচার, এখানে নির্বাচনে জনসভা করতে হয়, জনসভা করে জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে। রোদের মধ্যে কে আসবে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে। এটা তো ওই যে কালকে কোথায় যেন দেখলাম যে বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে, মাত্র দুবার বোধহয় আপনার জুন একটা অক্টোবর হয়েছে, তাও ইলেকশনই আপনার হয়েছে। যাই হোক, তারপরেও আপনার আমি মনে করি যে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটা হচ্ছে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই। এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না। এবং সেই ব্যবস্থাটাকে আমরা ভিশন 2030 ম্যাডামকে দিয়েছি এই রুমে বসে, আমার এখনো মনে আছে। আফটার লং ডিবেট ফর ফিউ ডেজ, 7 দিন 8 দিন ধরে বিভিন্ন বিষয়ে ডিবেট করে 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 বিভিন্ন
পেশার লোকজনের সাথে কথা বলে কিন্তু আমরা দিয়েছিলাম আপনার ভিশন 2030। তারপরে আমরা যখন আপনার আবার ঐক্যের মতো একটা ওই যে যুগপৎ আন্দোলনের দিকে গেলাম, তার আগেই আমরা একটা 27 দফা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরপরে যখন আমরা অন্যান্য আমাদের যুগপৎ আন্দোলনের শরীর দলগুলোর সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম, তখন দিনের পর দিন আলোচনা করে আমরা আপনার 31 দফা দিয়েছি। বলা হচ্ছে বিভিন্ন যে আপনারা খেয়াল করে দেখবেন যে ঐক্য, অমুক জায়গায় ঐক্য নাই, বিএনপি খোঁজাভাবে আপনার সংস্কার কমিটিগুলো তারা যেভাবে জানতে চেয়েছে, এটা অনেকটা যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে কি রাজনীতি হবে, এটা একটা অসম্ভব ব্যাপার। আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার তো হতে পারবেন না, আবার বলেছি যে 1 বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবেন, অর্থাৎ 3 টাইম। আমরা তো এই কথা বলিনি যে তারপরে হতে পারবে। এখন এই জিনিসগুলোর আপনার ব্যাখ্যা করা দরকার। এটা একটা বিরাট একটা আপনার আমাদের দলের তরফ থেকে একটা বিরাট রকমের একটা আপনার যাওয়া। আমরা বলছি যে 2 বছরের বেশি হবে না, তারপরে আরেকটা হতে পারে। মেজর আমরা বলছি যে 2টা হাউস দরকার, ইটস এ মেজর রিফর্ম। এটা আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে, তখন তো সব উড়িয়ে দিয়েছে, ট্রেড ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ইস্যু। নাও দ্যাট হ্যাজ বিকাম দ্য মোস্ট লাইভ ইস্যু। এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তো সেই জিনিসটা তো আপনার একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেন্ড করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি এদের জানে, আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার জিয়া রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ফিনিশ। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, বেগম খালেদা, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন 2000 আপনার 91, তাই না? 91। এই যে বিষয়গুলো পরবর্তীকাল সকলেই এখন 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিল। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি, কত কিছু পারেনি। একটা লোক ছাড়া 2টা লোককে দিতে পারে, তাই না? সব একেবারে ফেরার পরের মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে। তারপরেও তো নিতে পারে নাই। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচারটা রাতারাতি এত সব বদলে যায়। আমি যে কথা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কাজ করেছে, এবং তাদের প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে, তা তো না, হতে পারে না। বেড অফ রোজেস হবে সবসময়, এটা হয়।
তো এটা ধৈর্য ধরতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমি রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে অনুরোধ জানাবো, ডোন্ট ট্রাই টু ডিভাইড দ্য নেশন। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবে। একটা বিষয়ে জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই, সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরো বেশি করে পেয়ে যাবে। মানে মহাসচিব, বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল আমি বন্ধ করি হচ্ছে আমাদের যে কালচারটা আমাদের এখানে গড়ে উঠেছে, পলিটিক্যাল পার্টিগুলো তখন এখানে কাজ করার সুযোগই নেই। সেই যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে সেই সুযোগ ছিল কোথায়? পার্লামেন্টেই যেতে পারেনি। তো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি আমরা সে পার্লামেন্টে যেতে না পারি তাহলে পার্লামেন্টারি এই যে প্র্যাকটিসেসগুলো আছে, কথাবার্তা বলা, এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য দলগুলো কি করছে, কি বলছে, আমি ব্যক্তিগতভাবে সেই কমেন্টগুলো করতে চাই না। এই কমেন্ট আপনাদের দল কি অন্য অবস্থানে আছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং সেটা খুবই সম্ভব। আমাদের আমি বলেছেন উনি ওই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। যারা বলছে যে এপ্রিলে নির্বাচন হতে পারে তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনার কোনো? আমি তো আগে বললাম আপনাকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, শোনেন একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটু মূল কথা আছে। আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আপনি আমার শত্রু। তাই বলে আমি মনে করবো না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করবো না। আমি মনে করবো যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেট। এই জায়গাটা অনেককে বোঝানো সম্ভব হয় না। ডেমোক্রেসিটা তো আসলে আপনাকে একটু মানে চর্চা করতে হবে, আপনি ইভেন কালচারের মধ্যে আনতে হবে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আনতে হবে। সেটা তো আমরা করতে পারিনি। ওই জায়গাটা শুরু করা যায়, এটা স্টার্ট। আপনাদের অনেকেরই আছে যারা অনেক আগে থেকে আমার সঙ্গে আপনারা কথা বলেন, প্রেস কনফারেন্স করেন। আমি এই কথা প্রথম থেকে বলছি। এদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে আপনার বাতিল করলো, আপনার ম্যাডাম সেদিনই বলেছিলেন যে একটা বীজ বপন করা হলো চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা রাজনীতি, মনে আছে সংঘাত সংকটে, এইখানে বলছিলেন। তো আমরাও সেই একইভাবে কথাগুলো বলে গেছি। আমরাও এই কথাগুলি বলেছি যে আপনার কেয়ারটেকার কেন, কেয়ারটেকার গভর্নমেন্টটা বারবার করে আমাদের পশ্চিমারা কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনারা হিউমিলেট করার চেষ্টা করতো, কারণ ওদের দেশে তো এগুলো নাই। তাই বলতে তুমি তো বুঝবো না, এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। আমরা একটা দল আরেকটা দলকে বিশ্বাস করি, যেমন আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দখল করার চেষ্টা করি। তো সেই জন্যে এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে একমাত্র জায়গা। তখন তারা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখতে না, ওরাই বলছে যে না এটা দরকার হবে। এখন সমস্ত রাজনৈতিক দলগুলোই বলছে যে লাগবে। ওরা তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছি, মানে বিষয়টা কেন, মানে এই সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়েছে যেহেতু একটা নির্বাচনের টাইম ফ্রেমে চলে আসছে, মানে এই সরকারের কি আসলে কেয়ারটেকারের বোর্ডে চলে যাওয়া উচিত? আমি কিন্তু মনে আছি না আপনাদের, আমি খুব আগে বলেছিলাম কথাটা, ইলেকশন জন্য করার জন্য আপনার দেয়ার শুড বি এ ক্যান্ডিডেট।
ফর্ম কি করবেন অন্তর্বর্তী এই অন্তর্বর্তী সরকারের ফর্মটা কি থাকবে না থাকবে সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। আমি আগেই বলেছিলাম এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সেই সময়টা নিয়ে অনেক কথা হয়েছে। আপনার কিছু রাজনৈতিক দলের সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে 111 আনতে চাই, উমুক আনতে চাই, বলেছে না যে কথাগুলো আমার যতদূর মনে পড়ে আর কি। এটা হয়েছে আপনার অভিজ্ঞতার অভাবের কারণে। আমি যে কথাগুলো বলেছি অভিজ্ঞতা থেকে। আপনার মনে আছে যে 5 অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম। সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হয়েছে যে এখনই বিএনপি নির্বাচন চায় কেমন চায় শুরু হয়ে গেল। প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। কিছুক্ষণ আগে সকালে আমার বাসায় কয়েকজন আপনার ইনভেস্টার, বড় ব্যবসায়ী, তারা এসেছিলেন তাদের দুঃখের কথা বলতে। দুঃখের কথাগুলো কি? যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না, এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা কারণটা হচ্ছে একটা যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। এগুলো হচ্ছে বাস্তব। আমি তো মনে করি যে আপনার মানে আমি অনেকগুলো কথা আমি বেশি বলতে চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। নাহলে এখন যারা আছে তারা আগেও তো ছিলেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকেই। আমি নাম বলতে চাই না, আপনাকে আগে বলছি। তারা তো তখন তো 85 দিন 90 দিনেও দেখেছি 90 দিন তো কেন হবে না? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে, এটা আপনার স্ট্রাকচারাল পলিটিক্সের সংস্কার আমরা একমত এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করছি। তাদের প্রতিটি মানে ওপিনিয়ন আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নেই। আপনারা বলতে সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপর আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে করে আমরা করতে দিয়েছি। আমাদের ওই জিনিসটাকে যদি কেউ কোশ্চেন করে তখন ন্যাচারালি আমরা হার্ট, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার বাংলাদেশে আমার কাছে, এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনা একটু ভিন্ন। আবার আপনি শহরের লোকজনের চিন্তা ভাবনা একটু ভিন্ন। শহরের এলিটটা খুব অস্থির এবং সব কিছু এখনই পেয়ে যাবো, সব কিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন। সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আর বাংলাদেশি জাতির মধ্যে পলিটিক্যালি কনসাস জাতি, এটা আর কোথাও নাই, কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবে না। এটা ডিপেন্ড করবে যখন চূড়ান্ত একটা আলোচনা হবে, আমার বিশ্বাসে আরো আলোচনা হবে, একটা আপনার নির্বাচনের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, তখন সেটা যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। আমি আমার মতো করে তো চাইব। আমি কি আপনার জামাত ইসলামের মতো করে চাইব বা নাগরিক পার্টির মতো করে চাইব? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ,
আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাই। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলোতে তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে, আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই উত্থানের অনেক আগে থেকে আমার 21 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুমোদন, হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপুল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। কঠিন ব্যাপার তো না। কে করবে? আপনারা এই সরকারটা কে করবে এটা? সেটাই আমি ওই জানতে চাচ্ছি। সরকার সরকার। তাহলে what is the difference between fascist Hasina and this সরকার? কেউ কিছু নির্ধারণ করে দেবে? আমাকে বলেন আপনি। ওরা জীবনেও এই কথা বলেন, উচ্চারণ করেন, চিন্তা করেন, আমার ধারণা, তাই না? সুতরাং একবারের জন্য তারা এই কথা বলে নাই। আপনি ওটা বলছেন মানে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কিন্তু স্যার আরো একটা আলোচনা আছে যে আসলে আপনাদের যে শরীর দল তাদের কিছু কিছু আসন ছেড়ে দিয়েছে সমঝোতার না, ভিত্তিতে। এটা তো স্বাভাবিক। এটা তো আপনার পার্লামেন্টারি পলিটিক্সের খুবই স্বাভাবিক। এটাই ন্যাচারাল এবং এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড যে আমরা আপনার সেই নির্বাচনের পরে না, স্যার যারা এতদিন আমার সাথে লড়াই তারা না, ধরেন এনসিপি, জামাত ইসলামী এই ধরনের আলোচনা আছে। না, এইটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আপনার আলোচনা থাকতে পারে, ধারণা নাই। এবং আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল পার্টি আমার এখন পর্যন্ত জানা নেই। হ্যাঁ, এটা পরের ব্যাপার। যদি আলোচনা হয় হবে কিছু, সেটা একটা তৈরিকরণ করছে। আপনার রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী, কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন হচ্ছে, কারণ সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট। স্যার, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের সমঝোতা হওয়ার আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। না, আওয়ামী লীগ তো নাই। স্যার জাতীয় পার্টির বিষয়ে আসলে কেন্দ্র অবস্থান অনেকে কিন্তু দাবি করছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গণবিরোধ আমাদের বিএনপি। আওয়ামী লীগের সবচেয়ে বড় তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হই, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসেছি, আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টির আওয়ামী লীগের এটাকে বন্ধ করেছে, আমরা তো বলেছি ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মধ্যে চলতে দেওয়া হবে। না, এটা তো আপনাকে বললাম যে সবাই সকলের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে চায়, তোমরা দিতে পারবে, আমি দিতে পারবো না, তবে এগুলোর কোনো ভিত্তি নেই, আপনার ভিত্তি নেই। যারা বলে তারা আপনার বলার জন্য বলে। আরেকটা সুবিধা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা আত্মপ্রেম, মানে ইউটিউব করলে ওখানে নিজের ছবি দেখা যায়, কথা শোনা যায়, বা ওই যে আপনার সেলফি নেয়, ওখানে একটা আসে ছবি নিয়ে, একটা দেখবেন একটা, কিন্তু মূল বিষয়টা সাইকোলজিটা হচ্ছে একটা আত্মপ্রেম। আমার ছবিটা আমি দেখতে চাই, আমার কথাটা আমি শুনতে চাই, ভয়েসটা শুনতে চাই, এই জিনিসগুলো আসে। সেখানে সবাই ওই সুযোগটা নিচ্ছে, আপনারা এই মোবাইলে এই সুযোগ নিয়ে নিচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে যখন আপনি এগুলো দেখবেন, তখন তো আপনাকে রাজনৈতিক দায়িত্বশীলতা, as a responsible political party আপনাকে চিন্তা করতে হবে। তো কে কি বলো না বললো তাতে নিয়ে তো আমার কে কান চিনে দিয়ে গেল বলে আমি কানের পিছনে দৌড় দেবো, এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই না। আপনারা কি মনে করেন? ইলেকশনটা হোক, হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে বলেছি। আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে
পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে, পার্টি তাই না, পার্টি স্ট্যান্ড গেছে, ওটাই তো পার্টি স্ট্যান্ড। না স্যার, আওয়ামী লীগের বাদ দিয়ে আওয়ামী লীগের যারা শরিক দল ছিল, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট, তাদেরও যদি এই ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এই ইলেকশন সেই ইস্যু তো আসেনি ভাই এখনো। জাতীয় পার্টির ইস্যু আসেনি, বা আপনার ওই অন্যান্য দলগুলোকে সংসদ করতে না দেওয়ার ইস্যু তো আসেনি। আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক দিয়ে ভালো বলে মনে হয়, এবং ডাক্তাররাও তাই বলছিলেন। না, আমরা বলেছি যে আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে দেখি, কারণ বিএনপি নির্বাচনের কথা আমি এর আগের উত্তর বহুবার দিয়েছি যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল করি, খুব পরিষ্কার আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নেই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো কথাগুলো পরিষ্কার, এবং যখন সবাই চাইবে এখন হবে তখন নির্বাচন হবে।